ভারতের ভারতের জাতীয় কংগ্রেসের সৃষ্টি ও তার প্রথম অধিবেশন। ভারতের জাতীয় কংগ্রেসের সৃষ্টি ও প্রথম অধিবেশন। ভারতের জাতীয় কংগ্রেসের যে প্রধান স্থপতি তিনি হচ্ছেন একজন ব্রিটিশ ব্যক্তি এবং তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট ছিলেন। তার নাম অ্যালান অক্টাভিয়ান হিউম বা A.O. হিউম। ভারতের জাতীয় কংগ্রেসের যে স্রষ্টা তিনি হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান হিউম বা A.O. হিউম। ইনি হচ্ছেন একজন ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট এবং তাকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। মানে আমরা যদি বলি ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটা উত্তর হবে অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ জাতীয় কংগ্রেসের জনক বা জাতীয় কংগ্রেসের পিতা। এছাড়াও তিনি হচ্ছেন যে ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট ছিলেন। ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট, তিনি ব্রিটেন থেকে ভারতে এসেছিলেন এবং উত্তরপ্রদেশের এটোয়া ডিস্ট্রিক্টে তিনি কালেক্টরেট কাজ করতেন। জেলার যে কালেক্টর সেটা ছিলেন উত্তরপ্রদেশের এটোয়া ডিস্ট্রিক্ট বলে একটা জেলা রয়েছে, সেই এটোয়া ডিস্ট্রিক্টে তিনি কালেক্টরের কাজ সামলান। 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল বা সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সময় তিনি এটোয়া জেলার, উত্তরপ্রদেশের যে এটোয়া জেলা সেখানকার দায়িত্ব ভার তিনি সামলান এবং তিনি বিভিন্ন ঘটনা তিনি পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি একজন পক্ষীবিদ ছিলেন, অর্নিথোলজিস্ট। তাকে এই জন্যে ভারতীয় পক্ষীবিদ্যার জনক বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি বলা হয় এই A.O. হিউম বা অ্যালান অক্টাভিয়ান হিউমকে। তিনি একজন বিখ্যাত পক্ষীবিদ। এই অ্যালান অক্টাভিয়ান হিউম একজন বিখ্যাত পক্ষীবিদ এবং এই জন্য একে ভারতীয় পক্ষীবিদ্যার জনক বা ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি বলা হয়। এইগুলো হচ্ছে তার পরিচয়, একাধিক পরিচয় ছিল। তো ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে তিনি যখন অবসর নেন, অবসরের পরে হিউম ভারতে থেকে যান এবং ভারতের যে শিক্ষিত সমাজ, বিশেষ করে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন। 1883 সালে তিনি একটা বিখ্যাত খোলা চিঠি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গ্র্যাজুয়েট যারা তখন করছে, আন্ডার গ্র্যাজুয়েটের যে স্টুডেন্ট, তাদেরকে তিনি একটি খোলা চিঠি দেন 1883 সালে এবং সেখানে তিনি একটি ঐতিহাসিক ঘোষণা করেন। বলেন যে তাদের সংগঠিত আন্দোলন গড়ে তোলার একটা আহ্বান জানান। এই খোলা চিঠিতে তিনি ছাত্র সমাজকে সংগঠিত আন্দোলন গড়ে তোলার একটা আহ্বান জানান। কারণ হচ্ছে তাদের মধ্যে একটা বিক্ষোভ তিনি দেখতে পান। এই বিক্ষোভ যাতে বিক্ষোভ থেকে কোনো সিপাহী বিদ্রোহের মতো যদি কোনো আন্দোলন যেন কেন উঠে না আসে এবং এই আন্দোলন হলে সরকার তাদের ওপর একটা দমনপীড়নমূলক একটা আচরণ করবে, এই ভয় থেকে তিনি তাদেরকে একটা আহ্বান জানান, একটা খোলা চিঠিতে একটা আহ্বান জানান এবং সংগঠিত আন্দোলন গড়ে তোলার একটা আহ্বান জানান। 1884 সালে তিনি এই উদ্দেশ্যে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন বা তৈরি করেন, INU বা ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন তৈরি করেন, যা পরবর্তীকালে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসে রূপান্তরিত হয়। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন তৈরি করেন 1884 সালে এবং যা পরবর্তীতে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসে বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে এর নাম রূপান্তরিত হয়। A.O. হিউম ছিলেন প্রথম সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি। কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি ছিলেন কে না, অ্যালান অক্টাভিয়ান হিউম। এইটা আমরা পড়ার সময় পড়ি না, আমরা প্রথম সভাপতির নাম পড়ে যাই, কিন্তু প্রথম সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি তিনি কে, তিনি হলেন A.O. হিউম। আমরা প্রেসিডেন্টের নাম পড়ে যাই বা সভাপতির নাম পড়ে যাই, কিন্তু এই প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন সেইটা পড়ি না। সেটা হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান হিউম এবং তিনি 1885 থেকে 1906 সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে কংগ্রেসের জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেন। 1885 থেকে একদম 1906 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে তিনি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। A.O. হিউম থিওজফিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন। A.O. হিউম থিওজফিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার এই যে কংগ্রেসে যুক্ত হওয়ার একটা কারণ হিসেবে একটা সেফটি ভালভ থিওরির প্রচারিত হয়, সেটা আমাদের জানা দরকার। সেফটি ভালভ থিওরি, এই সেফটি ভালভ থিওরিতে অনুযায়ী A.O. হিউম তিনি সিমলা ছিল হচ্ছে ভারতের, মানে ব্রিটিশরা সেই সময় গ্রীষ্মকালীন রাজধানী ছিল হচ্ছে সিমলা। কারণ ব্রিটেনের যে লোক, ব্রিটিশ যারা, তারা হচ্ছে যে ঠান্ডা আবহাওয়ায় থাকতে পছন্দ করতেন, তারা ঠান্ডার দেশের মানুষ। তো গরমে দিল্লি বা কলকাতায় প্রচণ্ড গরম হলে তাদেরকে ওই রাজধানী শিফট করিয়ে, কলকাতা থেকে রাজধানী শিফট করে সিমলাতে নিয়ে যাওয়া হতো, ঠান্ডা আবহাওয়ায় থাকতেন। তো সেই সিমলাতে ওই লর্ড ডাফরিন, সেই সময়কার যিনি হচ্ছেন যে ভারতের গভর্নর জেনারেল, ভারতের যিনি ভাইসরয় বা গভর্নর জেনারেল, তার কুটিরে, তার
বাসভবনে এই দুজনের মধ্যে একটা পরামর্শ হয় এই সেফটি ভালভ থিওরি অনুযায়ী, এবং সেখানেই কংগ্রেসের জন্ম সম্পর্কে একটা আলোচনা হয়। এইটা হিসেবে প্রচার করা হয় যে সেফটি ভালভ থিওরি, বা এটাকে হিউম ডাফরিন ষড়যন্ত্র নামেও এটা প্রচারিত। হিউম ডাফরিন ষড়যন্ত্র নামেও এটা প্রচারিত। তো সেফটি ভালভ থিওরিটা কি? সেফটি ভালভ থিওরিটা হচ্ছে যে এও হিউম নিজেই এটা বলেছিলেন যে তিনি যখন আইসিএসে কাজ করছেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যখন কাজ করছেন, তখন তিনি 7টি গোপন নথি পান, এবং সেই 7টি গোপন গোয়েন্দা রিপোর্ট পান। সেখানে তিনি দেখেন যে কৃষক, ছাত্র, ভারতের নিম্নবর্ণের যে সমস্ত মানুষজন রয়েছে, আদিবাসী, তাদের মধ্যে প্রচণ্ড অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছে। এইটা যদি বোমবাস্টিংয়ের মতো ফেটে না পড়ে, ওই মহাবিদ্রোহের মতো কোনো বিদ্রোহের যাতে সূচনা না হয়, তার জন্য তিনি ওই সেফটি ভালভ থিওরি তৈরি করেছিলেন। অর্থাৎ একটা প্রেসার কুকার প্রচণ্ড প্রেসার হতে হতে প্রেসার কুকারটা যেন বাস্ট না করে, সেই জন্য একটা সেফটি ভালভ থাকে। খানিকটা ধোঁয়া বেরিয়ে গেলে আবার প্রেসার কুকারের প্রেসারটা, চাপটা, সেটা নর্মাল হয়ে যায়। তো সেইটা হচ্ছে সেফটি ভালভ থিওরি। যেমন প্রেসার কুকারে যে সিটি দিয়ে যে ভালভটা ওঠে আবার নামে, সেই রকম একটা সেফটি ভালভ থিওরি। এই যে কংগ্রেস নামক রাজনৈতিক অর্গানাইজেশন তৈরি করলে কিছু দাবি দাওয়া ওপরের দিকে উঠে আসবে, এবং এতে কি হবে যে মূল যে জিনিসটা, মূল যে অসন্তোষ, সেটা অনেকাংশে প্রশমিত হবে। আচ্ছা, এই যে জন্মটা, এই যে সেফটি ভালভ থিওরির তত্ত্ব পরবর্তীকালে কে প্রচার করেছিলেন? না, কংগ্রেসের লালা লাজপত রায়। এই যে কংগ্রেসের যারা চরমপন্থী, তারাই এই হচ্ছে যে এই হিউম ডাফরিন ষড়যন্ত্র বা এই সেফটি ভালভ থিওরি প্রচার করেন। এটা হচ্ছে লালা লাজপত রায় হচ্ছে সমাধিক প্রচারিত করেছে, বেশি পরিমাণে প্রচারিত করেন হচ্ছে লালা লাজপত রায়। এবং তিনি বলেছিলেন যে কংগ্রেস হলো লর্ড ডাফরিনের মগজপ্রসূত সন্তান, মানে ব্রেন চাইল্ড অফ লর্ড ডাফরিন। এর প্রতিষ্ঠা করা হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যকে বাঁচানোর জন্য, ভারতের স্বার্থে নয়। লালা লাজপত রায় বলেছিলেন কংগ্রেস হলো লর্ড ডাফরিনের মগজপ্রসূত এক সন্তান, ব্রেইন চাইল্ড অফ লর্ড ডাফরিন, ভীষণ ইম্পর্টেন্ট। এবং এর উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যকে বাঁচানো, ভারতের স্বার্থে এর কোনো স্বার্থ জড়িত ছিল না। কিন্তু গোপালকৃষ্ণ গোখলের মতো যারা মধ্যপন্থী নেতা, যারা নরমপন্থী নেতা, মডারেট নেতা যারা, তারা এই তত্ত্বকে প্রত্যাখ্যান করে। তারা বলে যে হিউম একজন ব্রিটিশ কর্মকর্তা যদি না হতেন, তাহলে ব্রিটিশ সরকার কি ভারতীয়দের এমন কোনো সংগঠন গড়ে তোলার অনুমতিই দিত না, ফলে সংগঠনটাই তৈরি হতো না। সেই জন্যে এই যারা মধ্যপন্থী বা যারা নরমপন্থী, তারা হিউমকে উল্টে একটি লাইটনিং কন্ডাক্টর বা বজ্র নিরোধক হিসেবে দেখানোর চেষ্টা করেন। অর্থাৎ বজ্র নিরোধক কী করে? বাজ পড়লে সেটা আমাদের নিরাপত্তা প্রদান করে। সে হিউম হচ্ছে একজন ব্রিটিশ একটা সংগঠন গড়ছে, ব্রিটিশ সরকার খুব একটা দমনপীড়নমূলক আচরণ করবে না। এইভাবে যারা মধ্যপন্থী নেতা বা যারা নরমপন্থী নেতা, গোপালকৃষ্ণ গোখলের মতো, তারা এই যে তত্ত্ব, এই হিউম ডাফরিন ষড়যন্ত্র বা সেফটি ভালভ থিওরি, এটাকে তারা একটু উল্টে লাইটনিং কন্ডাক্টর বা বজ্র নিরোধক হিসেবে উপস্থাপন করেছিলেন। কংগ্রেসের সৃষ্টি বা কংগ্রেসের প্রথম অধিবেশন। কংগ্রেসের সৃষ্টি বা কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালের 28শে ডিসেম্বর কংগ্রেস সৃষ্টি হয় বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। বর্তমান মুম্বাইতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। এখানে একটা এবং মূল উদ্যোগী ব্যক্তি হচ্ছে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট অ্যালান অক্টোভিয়ান হিউম। অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট এ.ও হিউম, তিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি। আচ্ছা, এখানে একটা ঘটনা, যে পুনেতে যে কলেরা মহামারী বা বিউগেনিক প্লেগ এর প্রাদুর্ভাব ঘটায়, কলেরা মহামারীর প্রাদুর্ভাব ঘটায়, শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন করতে হয়, বা বিউগেনিক প্লেগ রোগের ফলে এই বোম্বাইতে আনা হয়। ঠিক আছে, আগে এটা পুনাতে হওয়ার কথা ছিল, কিন্তু এটা ওই মহামারীর ফলে হচ্ছে এটাকে কি করা হয় না, মুম্বাইতে এটা অনুষ্ঠিত করা হয়। প্রথম সভাপতি বা প্রেসিডেন্ট কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। প্রথম সভাপতি 1885 সালে যে প্রথম অধিবেশন হয়েছিল, তার সভাপতি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, যে জেনারেল সেক্রেটারি কে ছিল? জেনারেল সেক্রেটারি হচ্ছে সভাপতি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রেসিডেন্ট, কিন্তু সচিব হচ্ছে বা জেনারেল সেক্রেটারি হচ্ছে, প্রথম সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি হচ্ছে এ.ও হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম। আচ্ছা, এবার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন মূলত ব্রিটিশ সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য বা সরকারের প্রধান আইনি উপদেষ্টা। স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য বা সরকারের প্রধান আইনি উপদেষ্টা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি দ্বিতীয়বার আবার সভাপতি হয়েছিলেন 1892 সালে। 1892 সালে কংগ্রেসের যে এলাহাবাদ অধিবেশন হয়েছিল, সেখানে কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার সভাপতি হন। আচ্ছা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে আইন চর্চার উদ্দেশ্যে লন্ডনে বসবাস শুরু করেন পরবর্তীকালে, এবং 1902 সালে ইংল্যান্ডের পার্লামেন্টেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। খুব ইম্পর্টেন্ট, 1902 সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ইংল্যান্ডের পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্বাচনে। ইংল্যান্ডের পার্লামেন্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 1902 সালে, এবং তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের একজন বড় ব্যারিস্টার।
আচ্ছা, এই অধিবেশনে কতজন সদস্য উপস্থিত হয়েছিলেন? মোট ৭২ জন সদস্য উপস্থিত হয়েছিলেন বা ৭২ জন প্রতিনিধি, ৭২ জন ডেলিগেটস এসছিলেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছিল হচ্ছে বোম্বাই থেকে। বোম্বাই থেকে সবচেয়ে বেশি জন প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এর মধ্যে প্রথম ছিলেন সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এছাড়া ছিলেন দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, দীন শাহ ওয়াচা, কাশীনাথ ত্রিম্বক তেলাং বা কেটি তেলাং, তিনি ছিলেন বোম্বাই হাইকোর্টের বিচারক। আচ্ছা, জি সুব্রমণ্যম আইয়ার, তিনি ছিলেন একজন সাংবাদিক। জি সুব্রমণ্যম আইয়ার, এন জি চন্দ্রভারকর, মহাদেব গোবিন্দ রানাডে, বোম্বাই হাইকোর্টের বোম্বাই হাইকোর্টের বিচারক মহাদেব গোবিন্দ রানাডে এবং হচ্ছে কেটি তেলাং। এরা কিন্তু যেহেতু গভর্নমেন্ট সার্ভেন্ট ছিল এরা, সেই জন্য এরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। এই পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে, যেহেতু এরা বোম্বাই হাইকোর্টের বিচারক। এই মহাদেব গোবিন্দ রানাডে এবং কেটি তেলাং, সেই জন্য এরা গভর্নমেন্ট সার্ভেন্ট যেহেতু, সেই জন্য এরা কোনো বক্তব্য রাখতে পারতেন না, এরা শুধুমাত্র পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ছিল জিডি দেশমুখ বা গোপাল হরি দেশমুখ, তিনি মুম্বাইতে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন। গোপাল হরি দেশমুখ বা জিডি দেশমুখ, তিনি বোম্বাইতে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন। জিজি আগারকর বা গোপাল গণেশ আগারকর, তিনিও উপস্থিত ছিলেন। গোপাল গণেশ আগারকর বা জিজি আগারকর ভীষণ ইম্পর্টেন্ট, এরা হচ্ছে সমাজ সংস্কারক প্রত্যেকে। আচ্ছা, বেঙ্গল প্রেসিডেন্সি বা বাংলা থেকে প্রতিনিধির সংখ্যা ছিল মাত্র ৩ জন। বাংলা থেকে সদস্য সংখ্যা ছিল ৩ জন। এই সময় ১৮৮৫ সালের ডিসেম্বরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স বসে আর কি, ভারত সভার নেতৃত্বে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা তৈরি করেছিল। তো এই ১৮৮৫ সালের ডিসেম্বর মাসে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স আয়োজিত হয়, ভারত সভা। তো এর দ্বিতীয় সম্মেলন চলছিল, সেই জন্য তিনি উপস্থিত হতে পারেননি এবং বাংলার বেশিরভাগ নেতৃবৃন্দ কিন্তু এইখানেই ব্যস্ত ছিল। তাহলে সবচেয়ে কম সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সি থেকে, আর হচ্ছে যে বোম্বাই প্রেসিডেন্সি থেকে সর্বোচ্চ প্রতিনিধি ছিল। প্রথম অধিবেশনের মূল দাবি ছিল ৯টি ঐতিহাসিক প্রস্তাব গ্রহণ করা হয়, ৯টা রেজলিউশন করা হয়। একটা হচ্ছে আইনসভার প্রসার এবং ভারতীয় প্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি, প্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি। ২ হচ্ছে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা ইংল্যান্ডের পাশাপাশি ভারতেও আয়োজন করা এবং ভারতীয়দের যে বয়স সীমা সেটাকে একটু বাড়ানো। ব্রিটিশ সরকার ইচ্ছা করে ভারতীয়দের ঢুকতে দেবে না বলে বয়সটাকে, ঊর্ধ্বসীমাটাকে কমিয়ে রেখে দিয়েছিল, তো সেইটাকে বাড়ানো। ইংল্যান্ডের সঙ্গে সঙ্গে ভারতেও একযোগে আয়োজন করা, সামরিক ব্যয় হ্রাস করা। এই ভারতের তহবিল, ভারতের যে ট্রেজারি, সেইটা ব্যবহার করে ব্রিটিশ সরকার কোথায় আফগানিস্তান, কোথায় হচ্ছে বার্মা, এইসব জায়গায় যুদ্ধ লড়ছিল, তো সেইগুলোকে হচ্ছে প্রতিবাদ করা হয়। এবং হচ্ছে ইংল্যান্ডের যে ধনসম্পদ নিষ্ক্রমণ করা হচ্ছিল, ভারতের ধনসম্পদ ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, এটাকে বলা হয় ড্রেন অফ ওয়েলথ, সেই বিষয়ে একটা তদন্ত কমিশন গঠন করা। তো এইরকম ৯টা প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, যেটা এও হিউম তৈরি করেছিলেন ১৮৮৪ সালে, তার নাম পরিবর্তন করা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, যেটা এও হিউম তৈরি করেছিলেন, তার নাম পরিবর্তন করা হয়। অ্যালান অক্টোভিয়ান হিউম যখন ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন তৈরি করেন তখন ১৮৮৪ সালে, তারপর ১৮৮৫ সালে প্রথম অধিবেশনেই দাদাভাই নওরোজি এর নাম বদলের প্রস্তাব রাখেন এবং করা হয় কি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে দাদাভাই নওরোজির প্রস্তাবে, তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নওরোজিকে, এবং তার প্রস্তাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামকরণ হয়। কার পরিবর্তে? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের পরিবর্তে। এবং আরেকটা বিশেষ বিষয় হচ্ছে, কোনো নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন না, কংগ্রেসের প্রথম অধিবেশনে কোনো নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন না।